নমস্কার, ক্যাসেল অফ স্টোরিজে সকল শ্রোতা বন্ধুদেরকে স্বাগত জানাই। আমাদের আজকের নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রচিত আতঙ্কের রাত। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। সেদিন সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। পথঘাট জলে ডুবে গিয়েছিল এক্কেবারে। যানবাহন চলাচল পর্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছিল। অফিস কামাই করে ঘরে বসেছিলাম। হঠাৎ সন্ধেবেলা অন্তরা এসে হাজির। ওর চুল কেমন উস্কো খুস্কো, চোখ দুটো লাল, কতদিন যেন স্নান করেনি। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার রে? অন্তরা একটি কথাও না বলে আমার ঘরে ঢুকে সোফায় গা এলিয়ে চুপচাপ বসে রইল। অন্তরা আমার বন্ধু। ও একজন প্রেস ফটোগ্রাফার। বিভিন্ন কাগজে ওর তোলার ছবি ছাপানো হয়। খুব স্মার্ট ও সুদর্শনা। ত্রিবেণীতে গঙ্গার ধারে ওদের নিজস্ব বাড়ি। সেখানেই থাকে এবং ডেলি প্যাসেঞ্জারই করে। কিছুক্ষণ পরে অন্তরার ওরকম চেহারা দেখে বললাম, তোর কি হয়েছে রে অন্তরা? এ কি চেহারা তোর? অন্তরা তার করুণ চোখ দুটি তুলে আমার দিকে তাকিয়ে বলল, আমি আমি বোধহয় বেশি দিন বাঁচবো না রে। কেন? হঠাৎ এরকম মনে হওয়ার কারণ কি? তুই ভূত বিশ্বাস করিস? না, তবে ভূতের নামে ভয় পাই বটে, কিন্তু চাক্ষুষ দেখিনি বলে বিশ্বাস করি না। বাড়িতে আমি একদম টিকতে পারছি না। আজ কিছুদিন হলো আমার ঘরে অদ্ভুত সব কাণ্ড হয়ে যাচ্ছে। আমার এত ভয় করছে যে মনে হচ্ছে আমি আত্মহত্যা করি। ছি অন্তরা, ও কথা মুখে আনতে নেই। কাপুরুষের মতো আত্মহত্যা করতে যাবি কেন? আচ্ছা, আমি কি পাগল হয়ে যাচ্ছি নাকি রে? মনে হচ্ছে তো তাই হয়েছিস। যাক, তোর ভাই কি করছে? সে 2 মাস হলো দুর্গাপুরে চাকরি পেয়ে চলে গেছে। তুই তাহলে ও বাড়িতে একা? হ্যাঁ, কিন্তু বিশ্বাস কর, আজ কিছুদিন হলো ও বাড়িতে আমি কিছুতেই থাকতে পারছি না। আমার বড় ভয় করছে। ওখানে আমি প্রতি রাতে আরেকজনের অস্তিত্ব অনুভব করছি। কে সে? তা জানি না, তবে সে যে অশরীরী তা আমি ঠিক বুঝতে পারছি। ঠিক আছে, আগে বল, চা খাবি? হ্যাঁ হ্যাঁ। আমি নিজেই তখন স্টোভে জল গরম করে চা বসালাম। তারপর 2 বন্ধুতে চা খেয়ে একটু আয়েশ করে গুছিয়ে বসলাম। অন্তরা বলল, আমি ভাবছি কিছুদিন তোর এখানে থাকবো। তোর কোনো অসুবিধা হবে না তো? অসুবিধে কেন হতে যাবে? তবে আমার মনে হয় তোর আমার কাছে থাকার চেয়ে আমারই বরং তোর ওখানে থাকা ভালো। খবরদার, একদম না। ওখানে কোনো মানুষ থাকতে পারে না। তুইও পারবি না। আমার মতো তুইও তাহলে পাগল হয়ে যাবি। আমি ভাবছি ও বাড়িটা বিক্রি করে অন্য কোথাও চলে যাব। তোর ভাই আপত্তি করবে না তো? বোধহয় না। ওকে সব কথা জানিয়ে চিঠি দিয়েছি। সামনের মাসে ও সোজা তোর এখানে চলে আসবে। তারপর এখানে বসে সব আলোচনার পর যা হয় একটা কিছু ঠিক করে নেব। তা ও বাড়িতে তোরা কতদিন আছিস? ওটা তো আমাদের পৈতৃক বাড়ি। আমার আর আমার ভাইয়ের জন্মই ও বাড়িতে। এর আগে আর কখনো ওরকম অস্তিত্ব অনুভব করেছিস? কখনো না, এমনকি 3-15 আগেও না। ঠিক কি কি হয় বলতো? অন্তরা
একবার হাতের ঘড়িটা দেখল, তারপর বলল, তুই তুই যখন নিজেই যেতে চাইছিস তখন আমার মনে হয় আমার কথা না শুনে সবকিছু তোর নিজের চোখেই দেখা বা অনুভব করা ভালো। কেননা আমার সব কথা তুই বিশ্বাস করবি কিনা তা তো জানি না, তবে তুই গেলে আমি খুব খুশি হব। কেননা আমিও দেখতে চাই আমার ঘরে আরেকজনের উপস্থিতি সত্ত্বেও ওসব ঘটনা ঘটে কিনা। যদি চাস তো এক্ষুনি চল, লাস্ট ট্রেনটা পেয়ে যাবো তাহলে। না না, আজ এই দুর্যোগের রাতে নয়, কাল সকালে বরং যাব। তারপর 2-1 দিন থেকে আবার তোকে সঙ্গে নিয়েই ফিরে আসব। যতদিন তোর ভাই না আসে ততদিন তুই আমার কাছেই থাকবি। এই অবস্থায় তোকে একা থাকতে দেওয়া ঠিক না। তাহলে তো খুব ভালো হয় রে, আমার মাথার ঠিক নেই। আমার ভালো মন্দর ভার এখন তোর হাতেই ছেড়ে দিলাম। তবে এও জেনে রাখিস, আমি আর কোনোদিনও একা থাকতে পারবো না। আমার একজন সঙ্গী অবশ্যই চাই। এরপর আমরা দুজনেই অনেক রাত পর্যন্ত গল্প করে কাটালাম। আলু ভাজা আর গরম লুচি খেয়েই পাশাপাশি শুয়ে পড়লাম দুজনে। শোয়ার পরেই ঘুম। ঘুম যখন ভাঙল তখন বেশ সকাল হয়ে গিয়েছে। ঘুম থেকে উঠে অন্তরা বলল, কতদিন যে এমন আরামে ঘুমোইনি, আমার তো আর একদম ইচ্ছা করছে না ওই অভিশপ্ত বাড়িতে ফিরে যেতে। আমি বাথরুম থেকে মুখ হাত ধুয়ে এসে বললাম, তোর ওখানে যাওয়ার গাড়ি কখন? সেই বেলা 1টায়। সে কি, সারাদিনে আর গাড়ি নেই? না, একটা ছিল সকালে, সেটা এতক্ষণে ছেড়ে দিয়েছে। ও, তা যাক, বেলা 1টার গাড়ি সই। দুপুরে খেয়ে দিয়ে দুজনে হাওড়া স্টেশনে এলাম। তারপর বারহারোয়া প্যাসেঞ্জারে 3টের মধ্যেই ত্রিবেণী। সেখান থেকে রিকশায় চেপে গঙ্গার ধারে ওদের বাড়িতে। ছোট্ট দোতলা বাড়ি। অন্তরার সঙ্গে আমাকে আসতে দেখে আশেপাশের লোকেরা এবং দোকানদাররা চাপা গলায় ফিসফিস করে নিজেদের মধ্যে কি যেন বলা বলি করতে লাগলো। আমি তখনকার মতো আর চোখে সব কিছু দেখে নিলাম। তারপর অন্তরাদের বাড়িতে গিয়ে দোতলায় ওর শোয়ার ঘরে ঢুকলাম। ওর ল্যাবরেটরি নিচে, একপাশে খোলা ছাদ। ওর ঘরের ভেতর থেকে গঙ্গা দেখা যায়, আর ছাদ থেকে শ্মশান। অন্তরার বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে চা পর্ব শেষ করলাম। তারপর বললাম, অন্তরা, আমি একবার 8 ঘন্টার জন্য বাইরে যাচ্ছি, তুই একা থাকতে পারবি তো? তা পারবো। এখন দিনের বেলায় তো কোনো ভয় নেই, যা কিছু উপদ্রব রাত্রে। তুই কিন্তু বেশি দেরি করিস না। না রে বাবা না, তোকে একা রেখে আমি কখনো বেশিক্ষণ বাইরে থাকতে পারি? আমি অন্তরাদের বাড়ি থেকে বেরোতেই পাশের বাড়ির একজন বয়স্কা মহিলা আমাকে ডাকলেন, ও মেয়ে, শোনো। আমি কাছে গেলে বললেন, তা তুমি কি অন্তরার কেউ হও? আমি ওর বন্ধু হই, কেন বলুন তো? তুমি এসেছো, খুব ভালো হয়েছে। হঠাৎ কি যে হলো মেয়েটার, মাঝরাত্রির হলেই চিৎকার করবে আর ঘরময় ছুটোছুটি করবে। আমার মনে হচ্ছে কেউ যেন কিছু খাইয়ে দিয়ে মাথাটা খারাপ করে দিয়েছে ওর। তুমি মা, ওর ভাইকে একটা খবর দাও, আর পারো তো কোনো মানসিক রোগের ডাক্তার দেখাও।
আমি সেই জন্যই এসেছি দিদা। বেশ করেছ মা, বেশ করেছ। ভদ্রমহিলার কাছ থেকে বিদায় নিয়ে আমি সেই দোকানগুলোর কাছে এলাম, যেখানে একটু আগেই ওকে দেখে সকলে ফিসফিস করে কী সব বলা বলি করছিল। আমি তাদের কাছে গিয়ে বললাম, আচ্ছা আপনারা তো অন্তরাকে চেনেন, ও আমার বন্ধু হয়। একটু আগে আপনারা ওকে দেখে কী সব যেন ফিসফিস করছিলেন, সেই জন্যই আমি আপনাদের কাছে এসেছি। কি কি ব্যাপার বলুন তো? আপনারা কি ওর মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করেছেন? আমি কিন্তু ওকে সম্পূর্ণ অপ্রকৃতিস্থ মনে করছি। দোকানে একজন মহিলা কিছু কেনাকাটা করতে এসেছিল। সে বলল, হ্যাঁ, আমরাও হঠাৎ ওকে এরকমই হয়ে যেতে দেখছি। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন, ও প্রায় রাতেই চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। তো দিদি, আমি এক রাতের ঘটনার কথা বলতে পারি, শুনলে আপনি অবাক হয়ে যাবেন, ভাববেন মিথ্যে কথা বলছি। আমার কথা এরা কেউ বিশ্বাস করে না, হাসে, মনে করে আমি যেন বানিয়ে বানিয়ে বলছি। বেশ, তো শুনি না ব্যাপারটা কি। হ্যাঁ, শুনুন তবে। সেদিন রাতে অন্তরাদি যখন চিৎকার করে অজ্ঞান হয়ে যায়, তখন আমি, আমার ভাই আর ওর পাশের বাড়ির বিষ্টুদা ছুটে যাই। কিন্তু গিয়ে যা দেখলাম, তাতে গায়ে একদম কাটা দিয়ে উঠল। কিরকম? অন্তরাদি নিচের দরজায় খিল দিয়ে ওপরের ঘরের দরজা বন্ধ করে শোয়। সেদিন অন্তরাদির চিৎকার শুনে আমি, আমার ভাই আর বিষ্টুদা ছুটে গিয়ে নিচের দরজায় ধাক্কাধাক্কি করতে থাকি। বেশ কিছুক্ষণ ধাক্কা দেওয়ার পর দেখলাম দরজার খিলটা কে যেন খুলে দিল। আমরা তো তত্তর করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গিয়ে ওপরের দরজায় ধাক্কা দিলাম। অন্তরাদির সাড়া নেই। তারপর হঠাৎ যেন জাদু মন্তর বলে ওপরের ঘরের দরজাটাও খুলে গেল। আমরা ভেতরে ঢুকে দেখলাম অন্তরাদি অজ্ঞান হয়ে পড়ে আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে, বাড়িতে অন্তরাদি একা থাকে, সে বাড়ির বন্ধ খিল আমাদের ধাক্কাধাক্কির পর কে খুলে দিলে? স্ট্রেঞ্জ। অথচ আমি, ভাই বা বিষ্টুদা যখনই এই কথা বলি, কেউ বিশ্বাস করতে চায় না, হেসে উড়িয়ে দেয়। দেখুন, আপনার কথা কেউ বিশ্বাস করুক না করুক, আমি করছি। তাই বলছি, আজ রাত্রে আপনাদের ভেতর থেকে একজন কেউ যদি আমাদের সাথে থাকেন তাহলে খুব ভালো হয়। আজ রাত্রে আমি নিজের চোখে দেখতে চাই এখানে কি হয় না হয়। কিন্তু না, আমার কথায় কেউ রাজি হলো না। সবাই বলল ও বাড়িতে নাকি অশরীরীর বাস, ভুতুড়ে কাণ্ড ঘটে, তাই ও বাড়িতে রাত কাটানো কারুর পক্ষে সম্ভব না। কার কোপ কার ঘাড়ে চাপে। তবে এইটুকুনি আশ্বাস তারা দিল, যদি সেরকম ভয়াবহ কিছু ঘটে তাহলে চেঁচিয়ে তাদের ডাকলে তারা সবাই ছুটে আসবে, শুধু দরজার খিলটা খুলে রাখতে হবে। আমি যখন ফিরে এলাম তখন দেখি অন্তরা ছাদের আলসের ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি এসে বললাম, কিরে, একা থাকতে ভয় করেনি তো? না, তবে মনে খুব একটা সাহসও পাচ্ছিলাম না, তাই বন্ধ ঘরে না থেকে খোলা ছাদে এসে বসে আছি। তা বেশ করেছিস। এখন চল দেখি, গঙ্গার ধার থেকে একটু বেরিয়ে আসি। কোথাও নয়, ওই দেখ আকাশের অবস্থা, এই নামলো বলে। তাহলে চল ঘরে বসে রাতের খাওয়াটা তৈরি করা যাক। কি খাবি বল? স্রেফ ডিমের ঝোল আর গরম ভাত। আমরা দুজনে ঘরে ঢুকে স্টোভ ধরিয়ে ভাত বসালাম। সন্ধে উত্তীর্ণ হয়ে রাত্রি হলো। ভাত হয়ে গেলে ডিম সেদ্ধ বসাচ্ছি। তেমন সময় শুরু হলো প্রবল বর্ষণ। সে কি প্রচণ্ড বৃষ্টি।
গতকালে রেকর্ড বৃষ্টিকেও যেন হার মানায়। এরই মধ্যেই আমি জিজ্ঞাসা করলাম, অন্যদিন কি এমন সময় উৎপাত আরম্ভ হয়? কোনো ঠিক নেই, কখনো সন্ধ্যের পর থেকে শুরু হয়, কখনো মাঝরাতে। অবশ্য তুই থাকার জন্য যদি না হয় তাহলে আলাদা কথা। আমি নিজের মনে নানা রকম কল্পনা করতে লাগলাম, এখানে কি ঘটে না ঘটে তাই নিয়ে। অন্তরা এখনো পর্যন্ত আমাকে কিছুই বলেনি। রাত তখন 10টা। এই পর্যন্ত সময়টা বেশ নিরুপদ্রবেই কাটল। আমি আর অন্তরা একই তক্তাপোষে একই বিছানায় দুজনে পাশাপাশি শুলাম, শুয়ে গল্প করছি। এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল, আর সঙ্গে সঙ্গেই অন্তরা আমার কাছে ঘেঁষে সরে এসে বলল, এইবার 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 সে আসবে, নিশ্চয়ই নিশ্চয়ই আসবে। কে আসবে? কে কে আসবে? ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, সে এসেছে। আমি শুয়ে শুয়েই জানালার দিকে তাকালাম। দেখলাম জানালার ঘষা কাচে ফ্রক পরা 14-15 বছরের একটি কিশোরী মেয়ে এলো চুলে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। আমি কঠিন গলায় বললাম, কে তুমি? মেয়েটি নিরুত্তর। এমন সময় ফুস করে একটা দেশলাই জ্বালার শব্দ হলো। তারপরে দেখা গেল টেবিলের বাতিটা জ্বলছে। এ ঘরে আমি আর অন্তরা ছাড়া আর কেউ তো নেই। তাহলে কে জ্বাললো এ বাতি? কে কে সেই অশরীরী? ততক্ষণে ছায়ামূর্তি মিলিয়ে গেছে। আমরা দুজনেই ভয় কাঠ। চারদিক নিস্তব্ধ, নিঝুম। শুধুমাত্র বাইরের থেকে ভেসে আসছে বৃষ্টির শব্দ। আমার সারা শরীর ঘেমে উঠল। এমন সময় দেখতে পেলাম একটা হাত সেই বাতিটা তুলে নিয়ে দরজার কাছ পর্যন্ত গেল। তারপর কোমল গলায় একটা ডাক শোনা গেল, এসো। আমি অন্তরাকে বললাম, হয়তো কোথায় নিয়ে যা, একবার দেখি। না না, খেপেছিস নাকি? ও আমায় রোজ এভাবে ডাকে, আমি যাই না। আয় না, আয় বলছি। আমার বড় ভয় করছে রে। ভয় কিসের? আজ তুই একা নয়, আমি আছি তো সঙ্গে। আয় আয়। আমি প্রায় জোর করেই ওর হাত ধরে টেনে তুললাম। তারপর টর্চটা নিয়ে দরজার দিকে এগোলাম। দরজার খিল আপনা থেকেই যেন খুলে দরজাটা দুহাট হয়ে গেল। আলো আমাদের পথ দেখিয়ে চলল। সিঁড়ি দিয়ে নিচে নামলো আলোটা। তারপর নিচের ঘরের দরজার কাছে গেল। যে ঘরে অন্তরার ল্যাবরেটরি, সেই ঘরের কাছে থামলো আলোটা। ঘরে তালা দেওয়া ছিল। তালাটা আপনিই খুলে গেল। আমরা দুজনেই ঘরে ঢুকলাম। বাতিটা টেবিলের ওপর রেখে হাতটা অদৃশ্য হয়ে গেল, আর কারো অস্তিত্ব রইল না সেখানে। আমি বললাম, কি হলো? কথা বলো। কথা বলছো না কেন? বলো তুমি কে? আমার হাত পা অবশ হয়ে আসছে। এমন সময় শুনতে পেলাম সেই কিশোরীর কণ্ঠস্বর, আমাকে কেন এখানে নিয়ে এসেছো? আমাকে মুক্তি দাও, আমাকে বন্দি করে রেখো না, তোমাদের দুটি পায়ে পড়ি। আমি ভয়ে ভয়ে বললাম, কে কে তুমি? আমি শ্যামা। তুমি কোথায়? কে তোমাকে বন্দি করে রেখেছে? আমাকে দেখতে পাচ্ছ না?
এই তো আমি এখানে। কণ্ঠস্বর শুনে ঘরের কোণের দিকে তাকিয়ে দেখলাম সেই কিশোরীর জ্যোৎস্নার মতো হালকা শরীর অন্ধকারে ফুটে উঠল। কি করুণ তার মুখ! সে একটু একটু করে তার ছায়া শরীর নিয়ে অন্তরার টেবিলের দিকে এগিয়ে এলো। তারপর ড্রয়ার টেনে একটা খাম বের করে টেবিলের ওপর রাখলো, রেখেই আবার মিলিয়ে গেল অন্ধকারে। আমি টেবিলের কাছে গিয়ে খামটা খুলতেই তার ভেতর থেকে ওই কিশোরীর একটি ফুল সাইজের ফটো দেখতে পেলাম। ফটোর দিকে তাকিয়ে আছি, হঠাৎ দেখলাম ফটোর ছবির মুখটা কিরকম যেন বিকৃত হয়ে যাচ্ছে। ঠোঁট দুটো কাঁপছে, চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে। ওহ, কি কি বিভৎস দৃশ্য! আরও দেখলাম ছবির গলার ওপর একটা মোটা শক্ত দড়ির দাগ ফুটে উঠছে ক্রমশ। এক সময় ফটোর ভেতর থেকে মেয়েটি চিৎকার করে বলে উঠল, এখনো হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? আমার কষ্ট হচ্ছে না বুঝি? আমি আমি আর সহ্য করতে পারছি না। তোমরা তোমরা এক্ষুনি এটাকে নষ্ট করে দাও, ছিঁড়ে কুটি কুটি করে আগুনে পুড়িয়ে দাও। তাহলে কি তোমার মুক্তি হবে? হ্যাঁ হ্যাঁ, চিরন্তরে মুক্তি পাবো আমি। আমি যে আমার অস্তিত্ব পৃথিবীতে কোথাও এতটুকু রেখে যেতে চাই না। কিন্তু কেন চাও না? সে তোমাদের জানবার দরকার নেই। শুধু জেনে রাখো, যাদের ওপর অভিমান করে আমি নিজের প্রাণ নিতে বাধ্য হয়েছি, তাদেরই দেওয়ালে ছবি হয়ে আমি কিছুতেই থাকতে পারবো না। আমি সঙ্গে সঙ্গে ছবিটি ছিঁড়ে দেশলাই জেলে পুড়িয়ে ফেললাম। অন্তরাকে বললাম, এই ফটো তোর তোলা? হ্যাঁ, বছর 2 আগে তোলা। চুচুড়ার হরিবাবুর মেয়ের ছবি ওঠা। ওর জন্মদিনে তুলেছিলাম। কিছুদিন আগে হরিবাবু কাঁদতে কাঁদতে এসে আমার হাত দুটি ধরে মেয়ের ছবিটি চাইলেন। জানালেন গত মাসে সামান্য একটু ভুল বোঝাবুঝির ব্যাপার নিয়ে মেয়েটিকে তিনি আর তার স্ত্রী খুব বকাবকি করেন। তারপরে এই বিপর্যয়। মেয়েটি হঠাৎ গলায় দড়ি দেয়। কিন্তু বছর 2 আগে যে ছবি তোলা হয়েছিল, সে ছবি হরিবাবু এতদিন বাদে নিতে এলেন কেন? জানি না। বছর 2 আগে ছবিটা আমি তুলেছিলাম ঠিকই, তবে ছবি তোলার পর থেকে হরিবাবু টাকা দেওয়ার ভয় আমার সঙ্গে আর দেখা করেননি। আমিও ফটোর নেগেটিভ ওয়াশ করে রেখে দিয়েছিলাম। এখন মেয়ের স্মৃতি রক্ষা করবার জন্যে হরিবাবু ডবল চার্জ দিয়ে এই ছবি নিতে এসেছেন। সম্পূর্ণ টাকা দিয়েও গেছেন। কিন্তু মুশকিল হলো, হরিবাবুর কাছ থেকে টাকা নিয়ে নেগেটিভটা আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর নেগেটিভটা পেলাম। কিন্তু নেগেটিভ থেকে এই ফটো তৈরি করতে গিয়েই যত বিপত্তি। বারবার নেগেটিভের ভেতর থেকে মেয়েটি আমায় শাসাতে থাকে, ভয় দেখায়। সেজন্যই নিচের ঘরে ঢোকাই বন্ধ করে দিয়েছিলাম আমি আজকাল। সে নেগেটিভটা আছে? আছে তো। দেখা। অন্তরা নেগেটিভটা আমার হাতে দিতেই আমি সেটাকে অগ্নিদগ্ধ করলাম। তারপর ধীরে ধীরে টর্চের আলোয় পথ দেখে দরজা বন্ধ করে ওপরে এলাম। সারা রাত ঘুম এলো না। শুয়ে শুয়ে অনেক গল্প করলাম দুজনে। বৃষ্টির বেগও কমলো। ভোরবেলা চা খেলাম। ভোরের আগে কারেন্টটাও এসে গেল। অন্তরাকে বললাম, আজ একবার সময় মতন হরিবাবুকে টাকাটা তুই ফেরত দিয়ে আসবি, ঠিক আছে? আর বলবি নেগেটিভটা হারিয়ে গেছে। সে তো নিশ্চয়ই। এরপরও অন্তরার বাড়িতে আমি 10 ছিলাম, কিন্তু না, সে রাতের পর থেকে আর কোনো উপদ্রবই সে বাড়িতে হয়নি, এখনো হয় না।
শুনলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রচিত আতঙ্কের রাত। আমাদের আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ক্যাসেল অফ স্টোরিজকে সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আরও একটি নতুন গল্প নিয়ে ফিরব আমাদের চ্যানেল ক্যাসেল অফ স্টোরিজে।